বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের নিবেদন সাহিত্যের ভূত। আজ আপনাদের জন্য রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানী। এই উপন্যাসটি কিছুটা শ্রীরামপুরের রথের বর্ণনা নিয়ে নির্মিত। শ্রোতাদের সুবিধার্থে উপন্যাসটি দুটি ভাগে ভাগ করে নিয়েছি আমরা, যার প্রথম পর্ব অর্থাৎ আজকের পর্বতে রয়েছে রাধারানীর ছোটবেলাকে কেন্দ্র করে। শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ, গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সুপ্রিয়। শুরু হচ্ছে রাধারানী। রাধারানী নামে একটি মেয়ে মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। মেয়েটির বয়স 11 পরিপূর্ণ হয়নি। তাদের অবস্থা আগে ভালো ছিল, বড়লোকের মেয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত অল্প বয়সেই তার বাবা মারা যান। তখন তাদের সমস্ত সম্পত্তির দাবি দাবা নিয়ে তাদের জ্ঞাতি সম্পর্কের আত্মীয় তার মায়ের বিরুদ্ধে কোর্টে মামলা করে। সেই মোকদ্দমায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যান। মামলায় হেরে যাওয়া মাত্র সেই জ্ঞাতি ডিক্রি জারি করে রাধারানীদের ভদ্রাসন থেকেই তাদেরকেই বের করে দেয়। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি ছিল। তাদের জ্ঞাতি সর্বস্বই কেড়ে নেয়। যেটুকু রাধারানীর মায়ের কাছে ছিল মোকদ্দমা চালাতেই সব খরচ হয়ে গেল। তখন তিনি তার শেষ সম্বল অলংকারগুলি বিক্রি করে পিভি কাউন্সিলে একটা আপিল করেন। কিন্তু দিন যাপনের জন্য আর একটি টাকাও থাকে না। ফলে নিঃস্ব অবস্থায় রাধারানীর বিধবা মা রাধারানীকে নিয়ে একটি কুটিরে আশ্রয় নিলেন। আর কোনো রকমে কায়িক পরিশ্রম করে দিনের পর দিন যাপন করতে লাগলেন। সেই সময় মেয়েদের অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যেত। কিন্তু এই নিদারুণ দারিদ্রতার জন্য রাধারানীর মা রাধারানীকে বিয়ে দিতে পারলেন না। এরই মধ্যে দুর্ভাগ্যক্রমে রথের আগে খুব অসুস্থ হয়ে পড়লেন। যে দৈহিক পরিশ্রমে তাদের দিন চলত সেটিও বন্ধ হয়ে গেল। সুতরাং তাদের আর খাবারও জোটে না। তার মধ্যে মা অসুস্থ, তাই শেষ পর্যন্ত তাদের উপবাসী সম্বল হলো। রথের দিন তার মা সুস্থ হলেন একটু। এখন তার পথ্যের প্রয়োজন, কিন্তু পথ্য আসবে কোথা থেকে? ঘরে যে কানা করিও নেই। রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলি বনফুল তুলে মালা গাঁথল। মনে করল এই মালা রথের মেলায় বিক্রি করলে 2-1 পয়সা নিশ্চয়ই পাওয়া যাবে, আর তা দিয়েই মায়ের পথ্য হবে। কিন্তু রথের টান হতে না হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির মধ্যে পড়ে লোকজন যে যেদিকে পারল সেখানে গিয়ে আশ্রয় নিল। মেলা ভেঙে গেল। লোক আর জমল না, বৃষ্টিও থামল না। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। শেষে রাত হয়ে গেল। রাধারানীর মালা আর বিক্রি হলো না। সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলো। একে অন্ধকার, তার মধ্যে জল কাদায় ভর্তি পথ প্রায় পিচ্ছিল হয়ে উঠেছে। কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। তারপর মাথার উপরে মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। এদিকে মায়ের কথা মনে করে এই বর্ষণের থেকেও বেশি বর্ষণ রাধারানীর 2 চোখ দিয়ে বইতে লাগলো। সে কাঁদতে কাঁদতেই আচার খাচ্ছিল, আবার কাঁদতে কাঁদতেই উঠছিল। তার 2 গাল ঘন কালো খোঁপা সবই বৃষ্টির জলে ভেসে যাচ্ছিল। তবুও রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করে রেখেছিল, ফেলে দেয়নি। এমন সময় আচমকা অন্ধকারের মধ্যে কেউ একজন এসে তার ঘাড়ের উপর পড়ল। রাধারানী এতক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। এবার সে বেশ জোরেই কেঁদে উঠল। যে ঘাড়ের উপর এসে পড়ল সে হঠাৎ বলে উঠল, কে গো তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা। তবে কণ্ঠস্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হয়ে গেল।
সে বুঝল এ চেনা লোক নয় বটে, তবে কথা শুনে বেশ দয়ালু মনে হচ্ছে। তার ক্ষুদ্র বুদ্ধিতে সে শুধু এইটুকুই অনুমান করতে পারল। কান্না বন্ধ করে রাধারানী বলল, আমি আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নাই, কেবল মা আছে। তুমি কোথায় গেছিলে? আমি রথ দেখতে গিয়েছিলাম গো, বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাচ্ছি না যে। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুরে। ও, তাহলে আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। কোন পাড়ায় তোমার বাড়ি আমাকে বলে দাও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দেখে বড্ড পিছুল, এসো আমার হাতটা ধরো, নাহলে পড়ে যাবে। এইভাবে সেই ব্যক্তি রাধারানীকে নিয়ে চলল। অন্ধকারে তিনি রাধারানীর বয়স অনুমান করতে পারেননি, কিন্তু তার গলার স্বর শুনে বুঝতে পেরেছেন মেয়েটির বেশি বয়স নয়। এখন তার হাত ধরায়, তার হাতের স্পর্শে তিনি বুঝতে পারলেন তার অনুমান একদম সঠিক। এ সত্যি একটা ছোট্ট মেয়ে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম? রাধারানী। রাধারানী, তুমি তো ছেলে মানুষ, একলা একলা রথ দেখতে গিয়েছিলে কেন? এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ভদ্রলোক পুরো ব্যাপারটিকে জেনে নিলেন এবং তিনি সেই 1 টাকার বনফুলের মালার কথাও জানতে পারলেন। তিনি এও জানতে পারলেন মায়ের পথ্যের জন্য এই মেয়েটি মালা গেঁথে রথের মালায় বিক্রি করতে গিয়েছিলেন। রথ দেখতে যায়নি, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় আর সেই মালা বিক্রি না হওয়ায় এতক্ষণ ধরে সে তার বুকের মধ্যে সেটিকে আঁকলে রেখেছিল। সব শুনে তিনি বললেন, ও, আমিও এক ছড়া মালা খুঁজছিলাম। আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাকে পরাবো। রথের হাট শীঘ্রই ভেঙে গেল, তাই আর মালা কিনতে পারিনি। এই, তুমি আমাকে মালা বেচো তো, আমি কিনি। এ কথা শুনে রাধারানী ভীষণ আনন্দ পেল, কিন্তু সে মনে মনে ভাবল, যে আমাকে এত যত্ন করে হাত ধরে এ অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে, তার থেকে দাম নেব কি প্রকারে? কিন্তু দাম না নিলে মা যে খেতে পাবে না, তা নি। এই ভেবে রাধারানী মালা বিক্রি করল। ভদ্রলোকটি বললেন, এটার দাম 4 পয়সা, এ নাও। এই বলে রাধারানীর হাতে তিনি 2 টাকা দিলেন। সেগুলো হাতে নিয়ে রাধারানী বলল, এ কি পয়সা গো, এ তো বড় বড় ঠেকছে। ডবল পয়সা, দেখছো না, তোমাকে 2টো দিয়েছি। তা এ যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে বেশি টাকা দিয়ে দাওনি তো? না না, নতুন কলের পয়সা তো, তাই চকচক করছে। আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন কিন্তু ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। কথায় কথায় তারা হাঁটতে হাঁটতে রাধারানীর কুটিরের সামনে এসে উপস্থিত হলো। রাধারানী বলল, তুমি ঘরে এসে দাঁড়াও, আমি আলো জেলে দেখি টাকা নাকি পয়সা। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, তুমি আগে যাও, ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। আমার আর কাপড় নেই গো, একটাই ছিল, সেটাও কাচতে দিয়েছি। আমি ভিজে কাপড়ে সর্বদাই থাকি, আমার ওসব ব্যামো হয়। আঁচলটা নিগড়ে এক্ষুনি পরে নেব। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। এই বলে তিনি দাঁড়িয়ে রইলেন। ঘরে তেল ছিল না, চকমকি ঠুকে আগুন জ্বালাতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। আলো জেলে রাধারানী দেখল, সত্যি তো, এ তো টাকা, পয়সা তো নয়। তখন সে বাইরে এলো। বাইরে এসে দেখল সেই ভদ্রলোকটি আর দাঁড়িয়ে নেই। আশেপাশে খুঁজে দেখল একটুখানি, কিন্তু তাকে আর দেখা গেল না। তারপরে সে বিষণ্ণ মুখে ঘরে ফিরে এসে তার মাকে সব কথা খুলে বলল এবং প্রশ্ন করল, মা, এখন তবে কি হবে? এই বলে
সে তার মায়ের মুখের দিকে চেয়ে রইল। সব শুনে করুণ স্বরে তার মা বললেন, কি হবে বাছা, সে কি আর জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনে সে দান করেছে। আমরাও ভিখারি হয়েছি দান গ্রহণ করে, খরচ করে। তারা এই সব কথাবার্তা বলছিল। এমন সময় তাদের কুঠিরের সামনে এসে কে যেন বেশ হাঁকডাক করতে লাগলো। আরে কই গেলে সব, এদিকে আসুন। রাধারানী ভাবলেন সেই লোকটি হয়তো আবার ফিরে এসেছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে ঘরের দরজা খুলে দিল। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখও কাপড়ে মিনছে। রাধারানীর মায়ের কুটির বাজার থেকে বেশি দূরে নয়। তাদের কুটির একটু দূরেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোত অর্থাৎ কাপড়ে মিনছে এক শান্তিপুরী কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন দরজা খুলতে সে শাড়িটাকে রাধারানীর হাতে দিয়ে বলল, এই কাপড় রাধারানীর জন্যে। ও মা, আমার আবার কিসের কাপড় গো? এই পদ্মলোচনের মুখ বাস্তবিক পোড়া কিনা তা আমি জানি না, তবে আড়ালে তাকে লোকে কাপুরে মিনসেই বলে থাকে। সে রাধারানীর এই কথা শুনে একটু বিস্মিত হলো। এরপর বলল, কেন? এই যে এক বাবু এক্ষুনি আমাকে নগদ দাম দিয়ে বলে গেল এ কাপড় এখনই রাধারানীকে দিয়ে আসো। ও মা, সেই গো সেই, তিনি আবার কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গো পদ্মলোচন। রাধারানীর বাবার সময় থেকেই পদ্মলোচন রাধারানীদের কাছে সুপরিচিত। তাদের যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড় 8 টাকা 12.5 আনায়, এছাড়াও 2 টাকা মুনাফা যোগ করে বিক্রি করতেন। হ্যাঁ গো পদ্মলোচন, বলি তুমি কি সেই বাবুটিকে চেনো? তোমরা চেনো না? না গো। আমি বলি তোমাদের কুটু, আমি চিনি না গো। পদ্মলোচন আবারও 4 টাকার কাপড় 14.5 আনায় বিক্রি করে বেশ ভালো মুনাফা করে নিল। তাই আর বেশি কথার প্রয়োজন নেই মনে করে সে প্রসন্ন মুখে দোকানে ফিরে গেল। এরপরে রাধারানী যে টাকাটা পেয়েছিল সেই টাকাটা নিয়ে মায়ের পথ্যের ব্যবস্থা করতে বাজারে গেল। বাজার করে তেল এনে সে প্রদীপ জ্বালল। এরপরে মায়ের জন্য একটু রান্নাও করল। এরপরে স্থান পরিষ্কার করে সে মাকে খেতে দেবে। এই ভেবে সে ঘর ঝাঁট দিতে লাগলো। ঝাড় দিতে দিতে ঘরের মেঝে থেকে সে একটা কাগজ কুড়িয়ে পেল। এটা কি গো মা? এ তো একখানা নোট। তবে তিনি ফেলে গেছেন। হ্যাঁ, তোমাকে দিয়ে গেছে। দেখো, তোমার নাম লেখা আছে। রাধারানী একসময় বড় ঘরের মেয়ে ছিল, তাই তার একটু অক্ষর পরিচিতিও ছিল। সে পড়ে দেখে বলল, হ্যাঁ মা, এমন লোক কে মা? তার নামও নোটে লেখা আছে। আছে কেউ চোরা নোট না বলে, এই জন্য তিনি তার নাম লিখে দিয়ে গেছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। পরের দিন মা ও মেয়ে মিলে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করল বটে, কিন্তু শ্রীরামপুরের কোথাও তার খোঁজ পেল না। তবে সেই নোটখানা তারা আর ভাঙালো না। তারা গরিব হতে পারে, কিন্তু লোভী নয়। রাধারানীর মা পথ্য করলেন বটে, তবে রোগ মুক্তি তার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, কিন্তু এখন অত্যন্ত দুঃখিনী হয়েছেন। শারীরিক এবং মানসিক কষ্ট তার আর সহ্য হলো না। তার অসুখ বৃদ্ধি পেতে লাগলো এবং ক্রমে ক্রমে তার শেষ সময় উপস্থিত হলো। এমন সময় বিলেত থেকে খবর এলো প্রিভি কাউন্সিলের আপিল তার পক্ষে হয়েছে, অর্থাৎ তিনি তার সম্পত্তি ফিরে পাবেন এবং তার মামলা মোকদ্দমার যে অর্থ ব্যয় হয়েছিল সেটিও তিনি ফেরত পাবেন। কামাখ্যানাথ বাবু তার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ নিয়ে
রাধারানীর মায়ের কুটিরে উপস্থিত হলেন। এই সংবাদ শুনে অসুস্থ বিধবার চোখ থেকে জল গড়াতে লাগলো। তিনি তার অশ্রুজল থামিয়ে কামাখ্যা বাবুকে বললেন, যে প্রদীপ নিভে গেছে তাতে তেল দিয়ে আর কি হবে? আপনার এই সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হবে না, আমার আয়ু শেষ। তবে আমার এই সুখ যে রাধারানী অনাহারে প্রাণ ত্যাগ করবে না, তাই বা কে জানে। তার এই সম্পত্তিকে কে রক্ষা করবে? আপনি আমার এই অন্তিমকালে আমাকে একটা ভিক্ষা দিন, না হলে আমি আর কার কাছে যাব বলুন? কামাখ্যা বাবু অতিশয় ভদ্রলোক। একসময় তিনি রাধারানীর বাবার বন্ধু ছিলেন। রাধারানীর মা দুর্দশাগ্রস্ত হলে তিনি বলেছিলেন, যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা এসে আমার গৃহে অবস্থান করো। আমি আমার মায়ের মতো তোমাকে রাখবো। কিন্তু রাধারানীর মা তাতে রাজি হননি। অবশেষে কামাখ্যা বাবু একটু মাসিক সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তার হাতে কিছু টাকা আছে, প্রয়োজন হলে তিনি ঠিক চেয়ে নেবেন। এই মিথ্যে কথা বলে রাধারানীর মা কামাখ্যা বাবুর থেকে কোনো সাহায্য নিতেন না। রুক্মিণী কুমারের দান গ্রহণ তাদের প্রথম এবং শেষ দান গ্রহণ। কামাখ্যা বাবু বুঝতেই পারেননি তারা এতটা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন তাদের এই দশা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন। তার উপর রাধারানীর মা হাত জোড়ে ভিক্ষা চাইছেন দেখে তিনি আরও কাতর হয়ে পড়লেন। আগে আপনি আজ্ঞা করুন, আমি কি করব? আপনার যা প্রয়োজনীয় আমি তাই করতে রাজি। আমি চললাম, কিন্তু রাধারানী রইল। এতক্ষণে আদালত থেকে যথার্থ সম্পত্তির বর্তমান মালিক রাধারানী হবে। আপনি তাকে রক্ষা করবেন, আপনার মেয়ের মতো করে রাখবেন, এটাই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করলে আমি শান্তিতে মরতে পারি। আমি আপনার কাছে শপথ করছি, আমি রাধারানীকে নিজের মেয়ের অধিক যত্ন করব। আমি মন থেকে এই কথা বলছি, আপনি বিশ্বাস করুন। কামাখ্যা বাবুর চোখে জল দেখে রাধারানীর মা বিশ্বাস করলেন। তার সেই শীর্ণ শুষ্ক ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। সেই হাসিটা দেখেই কামাখ্যা বাবু বুঝলেন তিনি আর বাঁচবেন না। তখন তিনি বিশেষভাবে অনুরোধ করলেন, এখন আমার বাড়ি চলুন, পরে বাড়ি দখল হলে আসবেন। রাধারানীর মায়ের যে অহংকার ছিল তা দারিদ্রতা জনিত, তাই তিনি কারোর দান নেননি। কিন্তু এখন আর দারিদ্রতা নেই, তাই সেই জন্য তার অহংকারও আর নেই। তাই তিনি যেতে সম্মত হলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তার মাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে যথাসাধ্য চিকিৎসা করলেন, কিন্তু তার প্রাণের রক্ষা আর হলো না। দিন কয়েকের মধ্যেই রাধারানীর মা মারা গেলেন। শুনছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানী। গল্প পাঠে আমি সুপ্রিয়। রাধারানীর চরিত্রে ঈশিতা, রুক্মিণী কুমারের চরিত্রে রণিত, কাপুরে মিনসে ও কামাখ্যা বাবুর চরিত্রে রূপঙ্কর, রাধারানীর মায়ের চরিত্রে সর্বাণী। আজ সাহিত্যের বুতে শুনলেন রাধারানীর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই, পরের সপ্তাহে ঠিক রাত 9টায়। কেমন লাগলো আজকের পর্বটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।